আসসালামু আলাইকুম সবাইকে। বায়োলজি নিয়ে তোমাদের টেনশনের কোনো শেষ নাই এবং টেনশন হওয়াটাই হচ্ছে খুব স্বাভাবিক, কেননা এত বড় একটা সিলেবাস আর তোমাদের সময় হচ্ছে একদম কম। তো এই কম সময়ের মধ্যে তোমরা হচ্ছে কোন কোন ওয়েতে কোন কোন স্টেপ ফলো করে বায়োলজিতে ম্যাক্সিমাম নাম্বার পাবা, আজকের ভিডিও সেটা নিয়েই। আজকের ভিডিওতে আমি 4টা স্টেপ নিয়ে কথাবার্তা বলবো, যেই 4টা স্টেপ তুমি যদি বারবার ফলো করো বায়োলজিতে ইনশাআল্লাহ তোমার যে টেনশন থাকে সেই টেনশনটা হচ্ছে থাকবে না এবং তুমি বায়োলজিতে ম্যাক্সিমাম নাম্বার পাবা ইনশাআল্লাহ। ওকে, সো আজকের ভিডিওতে হচ্ছে তোমাদের যাবতীয় যত কনফিউশন, প্রত্যেকটা কনফিউশন যেটা থাকে সেটা হচ্ছে দূর করার চেষ্টা করবো। প্রত্যেকটা প্রশ্নের আনসার দিব যে তোমাকে হচ্ছে দাগান লাইন পড়তে হবে নাকি হচ্ছে ফুল বই পড়তে হবে, তোমাকে ক্লাস কোনটা করতে হবে, কিভাবে ক্লাস করতে হবে, তোমার কি নোট করার প্রয়োজন হবে কিনা, তুমি কোন কোন অনুশীলনী সলভ করবা, কোন কোন বই পড়বা, কোন কোন এক্সট্রা রাইটার পড়বা, কিভাবে তুমি প্র্যাকটিস করবা, অর্থাৎ যাবতীয় যত প্রশ্ন সব কিছু নিয়ে হচ্ছে আজকের কমপ্লিট রোড ম্যাপ, যে তোমার একদম শুরু থেকে এখন থেকে কিভাবে পড়া উচিত সেটা নিয়ে। আশা করি এই স্টাইলে তুমি যদি ফলো করো বায়োলজিতে মেডিকেল ভর্তি পরীক্ষায় 28/30 ইনশাল্লাহ পাবা। আমি কেন 2 নাম্বার এখানে দেই নেই, এই 2 নাম্বার কেন দেই নি এটা হচ্ছে ভিডিওর মাঝখানে আমি বলে ফেলবো বা শেষে বলে ফেলবো, কেননা আজকে ভিডিও কোনো চটকদার কোনো আমি গাইডলাইন না, বা একদম তোমাকে বলবো যে তুমি 4-5টা বই পড়ো তাইলেই 30-এ 30 পাবা, এরকম না। যেটা তুমি পারবা, যেটা বাস্তবে সম্ভব এই কম সময়ের মাঝখানে, সেটা নিয়ে কথাবার্তা বলবো। কোনো হচ্ছে মানে এক্সট্রা কথাবার্তা না, যেটা আসলেই সম্ভব, যেটা আমাদের পক্ষে সম্ভব খুব ভালো মতো মার্কস পাওয়া, সেটাই একদম বাস্তবসম্মত কথা হবে আজকে, ঠিক আছে? এবং তোমাদের সকল কনফিউশন সেটা হচ্ছে ইনশাআল্লাহ দূর করার চেষ্টা করবো। ওকে, তো শুরু করি। সবার আগে যেটা বই নিয়ে কথাবার্তা বলবো, বই হচ্ছে আমি বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইজনকে নিয়েই বলবো। তুমি যদি বাংলা ভার্সন হয়ে থাকো, তোমার এতদিন যে বই পড়াইছে আমি জানি না, বাট তোমার এখন বোটানির জন্য হচ্ছে আবুল হাসান স্যার এবং হচ্ছে জুলজির জন্য গাজী আজমল স্যারের বই, এটা তোমাকে মাস্ট থাকতে হবে। বেশিরভাগের ক্ষেত্রে এটা থাকে, যদি কারো ক্ষেত্রে থেকে থাকে যে অন্য কোনো বই পড়াইছে, তোমার এই দুটো বই অবশ্যই কালেক্ট করতে হবে, ঠিক আছে? কেন বলছি? প্রিপারেশন এলে সমস্যা হবে। ওই বইয়েও কন্টেন্ট অনেক কিছু সেম পাবা, কনসেপ্ট সেম পাবা, বাট সমস্যা হচ্ছে তোমাকে যখন পড়ানো হচ্ছে তখন এইগুলো স্ট্যান্ডার্ড ধরেই করানো হচ্ছে, তখন তুমি একটা বেশ প্রবলেম ফেস করবা। সো বোটানির জন্য হচ্ছে কি, বোটানির জন্য আবুল হাসান স্যারের বই এবং জুলজির জন্য হচ্ছে গাজী আজমল স্যারের বই, ঠিক আছে? আচ্ছা, এখন ইংলিশ ভার্সনে যারা, তাদের কাছে দুইটা অপশন। একটা হচ্ছে তোমরা বাংলায় শিফট করে এক্সাম দিতে পারো, আরেকটা হচ্ছে তুমি ইংলিশ প্রশ্নেই এক্সাম দিতে পারো। তো প্রতি বছর 2 টাইপের মানুষই থাকে, 2 টাইপের মানুষই চান্স পায়। সত্যি কথা বলতে আমার 2 টাইপের জুনিয়রই আছে, যারা হচ্ছে ইংলিশ ভার্সনে ইংলিশ প্রশ্ন দিয়ে চান্স পাইছে, আবার বাংলা প্রশ্নে পরীক্ষা দিয়েও চান্স পাইছে। তো তোমার যদি সুযোগ থাকে যে ভাই আমি বাংলায় শিফট করতে খুব একটা সমস্যা হবে না, আমি বাংলায় অনেক টিচারদের ক্লাস করছি, তাহলে তুমি হচ্ছে বাংলায় শিফট করে এই 2টা বই পড়ো। যদি মনে হয় যে ভাই আমি বাংলায় শিফট করতে গেলে ভয়ঙ্কর অবস্থা খারাপ হয়ে যাবে, পড়ালেখাই হবে না, তাহলে তুমি হচ্ছে ইংলিশেই থাকো, সেই ক্ষেত্রে আলিম স্যারের বইটা হচ্ছে কমপ্লিট করো ভালো মতো, ঠিক আছে? বেসিক কনসেপ্ট হচ্ছে সুন্দর মতো হয়ে যাবে, খুব একটা সমস্যা তুমি ফেস করবে না। ওকে, সো বই নিয়ে আমি কথাবার্তা বলছি, এবার যেটা চলে আসবে সেটা হচ্ছে, আচ্ছা বই সিলেক্ট করলাম, এবার চলে আসে হচ্ছে ক্লাসের ক্ষেত্রে। ভাই আমি ক্লাস কীরকম করব? দেখো, আমি বলবো তোমার যদি অবস্থা খুবই খারাপ থাকে যে ভাই আমি একটা চ্যাপ্টারের ফুল সিলেবাস আমি বাদ দিয়ে শর্টের কথাই বলতেছি, ফুল সিলেবাস বেশিরভাগেরই দেখা যাবে যে খুব ভালো মতো পড়া নাই। সো যাদের ক্ষেত্রে শর্ট সিলেবাসের সমস্যা আছে বা চ্যাপ্টারের সমস্যা আছে, তোমরা অবশ্যই বায়োলজির জন্য একটা ডিটেল ক্লাস করবে। ডিটেল ক্লাস কি একাডেমিক ক্লাস করবো না, একাডেমিক ক্লাস 13-14 ঘন্টার হবে, দরকার পড়ে না, কারণ একাডেমিকে আমার অনেক কিছু সিকিউ এর জন্য প্র্যাকটিস করতে হয়, এবং একাডেমিক ক্লাস সমস্যা হচ্ছে একাডেমিক ক্লাস অনেক সময় প্রেসাইজ থাকে, মানে প্রেসাইজেই 13-14 ঘন্টা যায়, কারণ তোমাকে একদম আস্তে 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 করে পড়ে, বাট ওরকম না। একাডেমিক ক্লাস যেটা, একাডেমিক ক্লাস হচ্ছে না, কারণ মেডিকেলের কিছুতে অনেক কিছু এক্সট্রা অ্যাড করতে হয়। তোমাকে মেডিকেল ক্লাস করতে হলে একটা ডিটেল মেডিকেল ক্লাস করতে হবে। একটু বলে রাখি, যদি এমন হয় কোনো একটা চ্যাপ্টার বড়, সেই চ্যাপ্টারের ক্লাস 1 ঘন্টা 1.5 ঘন্টা, যেমন অনেকে দেখবে সমন্বয় নিয়ন্ত্রণ 1.5 ঘন্টা পড়াচ্ছে, তো ওরকম ক্লাস হচ্ছে না। কেন বলতেছি কিছুক্ষণ পরে আমি তোমাকে বলবো যে কেন ডিটেল ক্লাসের ইম্পর্টেন্সটা দরকার। ডিটেলস ক্লাস বলতে জিনিসটা কি হইতে পারে, সেটা 3 ঘন্টা 3.5 ঘন্টার একটা ক্লাস বা ডাবল ক্লাস, মানে অন অ্যাভারেজ 4 ঘন্টার মধ্যে যদি কোনো ক্লাস হয়, তুমি ওই ক্লাসটা করবা। কেন বলতেছি, তোমার ডেইলি 2 ঘন্টা এক্সট্রা দিতে, বা সপ্তাহে ধরো তুমি যদি 3টা ক্লাস করো বা 4টা ক্লাস করো, সেইখানে তোমার 2 ঘন্টা এক্সট্রা দিতে বা 3 ঘন্টা এক্সট্রা দিতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। তুমি সেখান থেকে কমাও, দরকার হলে অন্য জায়গায় ডিস্ট্রাকশনের টাইম কমাও, বাট ক্লাসের মাঝখানে টাইম ঢুকালে সুবিধা হচ্ছে যখন তুমি একটু ডিটেলে বোঝো, ওইটা মাথায় অনেক দিন থাকে, বুঝতে পারছো? এবং আমি কিছুক্ষণ পর একটা সাজেশন দিব তোমার বায়োলজির, তো ওই টপিকগুলো মনে রাখতে এই যে ডিটেল ক্লাসগুলোর যে কনসেপ্টগুলো, এইটা কাজে লাগে তখন, ঠিক আছে? তাহলে কোনো ছন্দ টাইপ না, কোনো দাগানো জাস্ট দাগাই দিছে এরকম ক্লাস করে টাইম ওয়েস্ট হবে। তুমি এমন ক্লাসই করো যেখানে তুমি বুঝতে পারতেছো, মানে যেই টপিকগুলো তোমার কিছুটা হলে বুঝতে পারতেছো, সেটা হচ্ছে তোমার দরকার, ঠিক আছে? সো কখনো বড় ক্লাস বলতে একদম 8-9 ঘন্টার ক্লাসও করা খারাপ, বাট তোমার ডেফিনেটলি 1.5 ঘন্টা 2 ঘন্টার মাঝখানে যদি এক্সটেন্ডও হয়, 3, 3.5 ঘন্টা 4 ঘন্টা ক্লাস করে ফেলবা, ঠিক আছে? দরকার আছে এটা।
সেকেন্ড কথা আমি তোমাকে বলতেছি যে তুমি যখন এই ক্লাসটা করতেছো, ঠিক আছে, ক্লাস দরকারে টানা করা লাগবে না তোমার অনলাইনে, তুমি গ্যাপ দিয়ে করো, লাইক 2 ঘন্টার ক্লাস যতটুকু পড়াইছে বই পড়ে ফেলো, বাকি 2 ঘন্টার ক্লাস যতটুকু পড়াইছে সেকেন্ড পার্টে বই পড়ে ফেলো, শেষ। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার প্রথম কথা যে মেডিকেলের এই টাইপের ক্লাসগুলো করবা তাহলে সুবিধা পাবা। প্রথম দিকে ডিটেল ক্লাসের মর্ম বুঝবা না, প্রথম দিকে তোমার কাছে শর্ট ক্লাস ইনস্ট্যান্ট পড়বা, তো সহজে দেখবা এক্সাম দিতে গেছে পারবা সব কিছু, কারণ মাত্র মাথায় ঢুকছে। সমস্যা হবে যখন এক্সাম আগে আগে আসবে, 55 চ্যাপ্টারের লোড পড়বে, তখন তুমি বুঝবা যে আচ্ছা আমি খুব ফাস্ট পড়ে যাওয়ার কারণে মনে নাই আসলে মেইনলি, তখন আসলে বেশি প্রেশার লাগে। আমি জাস্ট তোমাকে এই জন্য বলতেছি, ঠিক আছে, তখন আমার কথা মনে করবা। আর যারা হচ্ছে এখন জানো অলরেডি, সেকেন্ড টাইম আছে, তারা অলরেডি রিলেট করতে পারবে যে কী ঘটনা বলছেন। ওকে, সো ফার্স্ট হচ্ছে এরকম একটা ক্লাস করবা, বায়োলজির জন্য এটা ইম্পর্টেন্ট, কেননা বায়োলজিতে দাগানোর লাইন বলতে সবই দাগায় রাখছে, তো সবই দাগায় রাখছে, এই জন্য একটু আমার ডিটেল ক্লাস করতে হবে। ঠিক আছে, সো ডিটেল ক্লাস তুমি হচ্ছে এখান থেকে করতে পারো। আমরা হচ্ছে ন্যানো মেডিকেলের ক্লাস নিই, ন্যানো মেডিকেলের ক্লাসও করতে পারো, ডিটেল ক্লাস আছে এখানে, ফ্রি আর কি। ঠিক আছে, ফ্রি কোর্স, এই জন্যই বলছি আর কি, ফ্রি কোর্স না হলে বলছিলাম না। আচ্ছা ঠিক আছে, সো এই হচ্ছে কথা। সো এটা হচ্ছে তুমি অনলাইন সার্চ দিয়েই পাবো, এখানে আমরা ডিটেলের ক্লাস নিয়েছি, রাত ভাই ক্লাস নিয়েছি ওইটার মাঝখানে। ঠিক আছে, আচ্ছা এবার আসো হচ্ছে দাগানো লাইন নাকি হচ্ছে ফুল। আচ্ছা তুমি যখন একটা চ্যাপ্টার শেষ করছো, এখন তোমার তো ডেফিনেটলি বই দেখবা, ক্লাসে অনেকটা পড়াই দিচ্ছে, ডিটেল ক্লাসে বই অনেকটা পড়া হয়ে যায়। তারপর যখন তোমার কাছে মনে হবে যে হ্যাঁ নিজের তো পড়া লাগবেই, এই পড়ার টেবিলে বসে তোমার পড়তে হবে, তো তখন তুমি দাগানো লাইন পড়বে নাকি ফুল লাইন পড়বা। এটার কথাটা একটু বলি তোমাকে ফার্স্টে। ফুল বলতে ওই যে দাগানো লাইনের আশেপাশে যে লাইনগুলো, সেগুলো তোমাকে একটা কনটেক্সট প্রোভাইড করে। আর দাগানো লাইন যেটা, এটা তোমাকে মুখস্থ করতে হয় বা বারবার পড়তে হয়। মুখস্থ বা আমরা কি বলি, মুখস্থ বা হচ্ছে বারবার পড়া। তোমাকে আমি একটা জাস্ট দেখো, আমি কিন্তু তোমাকে সম্পূর্ণ রোড ম্যাপ দিচ্ছি, কখন এক্সামের আগের দিন পর্যন্ত। আমি তোমাকে চাইলেই এখন খুবই শর্টে বলতে পারি যে এটা পড়ো, তোমার পরের দিনের এক্সামে, ডেইলি এক্সামে, উইকলি এক্সামে মনে থাকবে। বাট আমি তোমাকে সেই স্টেপই বলবো যেটা তোমাকে এক্সামের আগের দিন মনে রাখতে হেল্প করবে। আমি সেইভাবে হচ্ছে তোমাকে কমপ্লিট রোড ম্যাপটা দিচ্ছি। তোমার ধরো আমি একজন বললাম যে যে অমুক ভাই, ঠিক আছে, যে অমুক ভাই হচ্ছে খুবই ভালো, ঠিক আছে, তো অমুক ভাই যদি খুবই ভালো হয় বা হচ্ছে ওই ব্যক্তিটা হচ্ছে খুবই ভালো, আচ্ছা তুমি এটা পড়লা, এটা হচ্ছে মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ যে ওই ব্যক্তিটা ভালো না খারাপ, ঠিক আছে, যে ওই ব্যক্তিটা হ্যাঁ ভালো, এটা হচ্ছে উত্তর। তো তুমি যদি জাস্ট ওই লাইনটা পড়ো, তার আশেপাশে একটু যদি লাইন পড়ো যাচ্ছে ওই ব্যক্তিটা কেন ভালো, কেননা ওই ব্যক্তি হচ্ছে ভালো মতো ডেইলি পড়ালেখা করে, ও হচ্ছে ভালো মতো হচ্ছে কথা শোনে সবার, এই জিনিসগুলো তোমার ওই কথা শোনা বা হচ্ছে ভালো মতো পড়ালেখা এটা কিন্তু মুখস্থ করা লাগতেছে না। জাস্ট যখন তুমি এই আশেপাশের লাইন পড়তেছো, তোমার ব্রেইনকে তুমি আরও কিছু ইনফরমেশন দিচ্ছ রিলেট করার জন্য, যেটা তোমাকে হচ্ছে ওই যে ইম্পর্টেন্ট লাইন সেটা মনে রাখতে হেল্প করবে। ঠিক আছে, ওই ইম্পর্টেন্ট লাইন মনে রাখতে হেল্প করবে। আমি জাস্ট তোমাকে একটা বেসিক এক্সাম্পল দিলাম যে আশেপাশের কনটেক্সট বুঝলে, লাইক আমি তোমাকে বললাম যে তোমার হচ্ছে আনোয়ার টিভির কোনো একটা শিরোনাম দিছে, ঠিক আছে, শিরোনামের পরে ধরো সংবাদের শিরোনাম, তো সংবাদের শিরোনামের পরে একটু বিস্তারিত পড়লে কিন্তু ওইটার আমি মর্মটা বুঝতে পারি। দাঙ্গাল লাইন সেরকম জিনিস, একটা লাইন, একটা হেডলাইন বুঝবা না কি হয়েছে আসলে, আশেপাশে কনটেক্সটটা পড়লে বুঝতে পারো যে আচ্ছা রিলেট করতে পারছি। এবং যখন কোনো কিছু তুমি রিলেট করতে পারো, তোমার এই পড়াটা প্রচুর অনেক দিন মনে থাকে, ওই পড়া অনেক দিন মনে থাকে। একটা শিরোনাম পড়ে ভুলে যাবা, বাট একটা শিরোনামের পরে একটা সংবাদ যদি একটু পড়তে পারো ভেতরে, তাহলে তোমার অনেক দিন মনে থাকবে। জিনিসটা হচ্ছে এরকম, বুঝতে পারছো, দাগানো লাইন ভার্সেস ফুল। সো আমি যখন করবো, আমি ফুল লাইনটা একবার জাস্ট চোখ ফুলাবো, রিডিং দিবে, এবং দাগানো লাইনটা হচ্ছে মুখস্থ করবো এবং বারবার পড়বো। আমি তোমাকে ডেমো দেখাই, তাহলে হচ্ছে সুবিধা হবে আর কি। এখন দেখো আমি হচ্ছে ফার্স্টে কি বলতেছি যে আমি ধরো এখানে পড়লাম, দেখো এইটাকে লোহিত রক্তকণিকা কবরস্থান বলা হয়, কাকে বলা হচ্ছে, প্লীহাকে বলা হচ্ছে। খুব ভালো কথা ভাই, ভেরি গুড। এখন সমস্যা হচ্ছে তোমার এইখানে তো লাইন দাগানো নাই, 4 নাম্বার এইখানে তো লাগানো নেই, একটু তাহলে রিং মারো আর কি। অধিকাংশ লোহিত রক্তকণিকা প্লীহায় ধ্বংসপ্রায় প্রাপ্ত হয় বলে একে লোহিত রক্তকণিকা কবরস্থান বলা হয়। সেম জিনিসই লিখছে, বাট তুমি লাইনটা রিডিং মারছো, তোমার জন্য সুবিধা আর কি রিলেট করা যায় এই লাইনটা কেন দাগাইছে, কেন কবরস্থান বলা হচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, বুঝতে পারছো এই জিনিসটা। ওকে, সো এইভাবে তোমাকে আসলে পড়তে হবে। তারপরে আমি যদি তোমাকে বলি যে প্রাপ্তবয়স্কে সংক্ষিপ্ত বা হচ্ছে অদৃশ্য হয়ে যায়, জাস্ট এই লাইনটা বলছে ভাই, কি অদৃশ্য হয়ে যায়, থাইমাস অদৃশ্য হয়ে যায়। কেন অদৃশ্য হয়ে যায়, কি হয় একটু দেখি তো আগের লাইনটা। লিম্ফ নোডে লিম্ফোসাইটগুলো পরিপক্কতা নিয়ন্ত্রণ করে, আচ্ছা বললাম। বয়সন্ধিকালে এটি ক্রমশ ফ্যাট টিস্যুতে পরিণত হয়, মানে কি, থাইমাস যেটা ছিল এটা হচ্ছে ফ্যাট টিস্যু হয় ফার্স্টে, ফ্যাট টিস্যু হওয়ার পর নিঃশেষ হয়ে যায় থাইমাসটা, এই জিনিসটা আর কি। তো তোমাকে যখন ডিটেল ক্লাস করাচ্ছে তখন কিন্তু এই গঠন যখন পড়াবে তোমাকে, তখন এই জিনিসগুলো বলে দিবে। তো তোমার দেখো তুমি বারবার পড়বা প্রাপ্তবয়স্ক অদৃশ্য হয়ে যায়, বাট তুমি জানো যে আচ্ছা এটা কি হয়েছে, ফার্স্টে ছোটোবেলায় ছিল, এরপরে আস্তে আস্তে ফ্যাট হয়েছে, এরপরে আস্তে আস্তে নাই। সো ওই রিলেশনটা তোমাকে হচ্ছে অনেকটা হেল্প করে, মুখস্থ করার জন্য কিন্তু ইম্পর্টেন্ট না, বাট তুমি হচ্ছে হঠাৎ করে যখন পড়তেছো, হঠাৎ করে এই জিনিসটা পড়া হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেরকম তুমি দেখো পরিপক্ক কোষগুলোকে টি কোষ বা টি লিম্ফোসাইট বলে। ওকে, কেন বলা হচ্ছে ভাই একটু পড়ি। লাল অস্থিমজ্জায় উৎপন্ন শ্বেত রক্তকণিকা রক্তস্রোতে বাহিত হয়ে থাইমাসে পৌঁছায়।
তাহলে দেখো থাইমাসে যাচ্ছে বলেই এই যে টি আছে, থাইমাসে যাচ্ছে বলেই থাইমাসে টি, তাহলে এটাকে টি কোষ বলা হচ্ছে, এরকম আর কি। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হেল্প করবে। হঠাৎ করে টি কোষ বললে তুমি টি কোষ বলছো, টি কোষ বলছে, টি কোষ টি কোষ টি কোষ টি কোষ, সো এই জিনিসটা আর কি, বুঝতে পারছো? সো আশেপাশে লাইনগুলো একটু কনটেক্সটের জন্য পড়ো, গল্প আকারে পড়ো। এটা হচ্ছে প্রথম কাজ। প্রথমবার যখন পড়তেছো মুখস্থ এই জিনিসগুলোই করবা, ঠিক আছে? লাস্ট টাইম যখন রিভিশন দিচ্ছ তখন যে কাজটা করবা, চোখ বুলাবা জাস্ট। ওই যে আমরা ফেসবুক পোস্ট পড়ি না, ফেসবুক পোস্ট, এটা তুমি কেমনে পড়বা? তুমি কি জোরে জোরে মুখস্থ করে পড়বা এই লাইন? এমনি পড়বা। এমন করার পরে যখন তুমি ফেসবুক পোস্টের মতো পড়তেছো হঠাৎ করে দাগানো লাইন আসছে, পজ দিবা, দেন বলবা প্রাপ্তবয়স্ক দেহে থাইমাস সংক্ষিপ্ত অদৃশ্য হলেও আগে লিম্ফোসাইট থেকে এইভাবে পড়বা আর কি। মেইন কথাটা দাগানো মানে ফার্স্টে এইগুলো হচ্ছে ফেসবুক পোস্টের স্টাইলে, যা চোখ বুলাবা, মুখস্থ বার্ডেন নিবা না, গল্প আকারে পড়বা। তারপরে যখন হঠাৎ করে এটা পড়ছো না, দাঁড়াবা, মুখস্থ করবা। এটা যখন আমি রিভিশন দিচ্ছি তখনের কথা বলছি, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে তোমাকে ব্যাপক কাজে দিবে। এটা হচ্ছে হওয়া উচিত পড়ার জন্য, অনেকদিন মনে থাকবে বিশ্বাস করো, যে কোনো বায়োলজি পড়া। কারণ বায়োলজি দেখো, তুমি আমাকে বলো বায়োলজি বেশিরভাগই দাগানো লাইন, মানে তুমি আসলে স্কিপ করতে পারবে না, কী করবা বলো? বায়োলজি বেশিরভাগই দাগানো লাইন। তোমার এই জায়গায় আসো, বোঝা লাগবে না কিছু, একবার রিডিং মেরা যাও, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। ক্লাসে পড়াই দিলে তো ভালো, ক্লাসে পড়ানো হলে একবার রিডিং মারার, কিচ্ছু লাগবে না। টেনশন নিয়েই না মাথায় যে আমার এটা মুখস্থ করা লাগবে, লাগবে না মুখস্থ করা, জাস্ট ফর কনটেক্সট। বাট মুখস্থ করবো আমি এই যে এই জায়গায় দাগানো আছে, এটা হচ্ছে আমি ভালো মতো মুখস্থ করবো, বারবার পড়বো। এটা বুঝতে পারছো দাগানো লাইন এবং এটার মেইন ডিফারেন্সটা বুঝতে পারছো? এটা হচ্ছে মেইন ডিফারেন্স, অনেকদিন মনে রাখতে হেল্প করে। সো আমি এটা নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বললাম, আই হোপ তোমরা হচ্ছে বুঝতে পারছো আমি কী বোঝাতে চাচ্ছি তোমাদের, ঠিক আছে? এটা হচ্ছে মেইন কথা, পড়ার স্টাইলটা হচ্ছে এমন হওয়া উচিত। এই জন্য অবশ্যই বুঝছো কেন এইখানে তুমি ধরো যদি ভালো মতো ডিটেলে ক্লাস করে আসো, বই পড়তে টাইম কম লাগবে, মানে একটাই টাইম সেভ করতে গেলে আরেকটা টাইম তোমার অনেকক্ষণ চলে যাবে, বুঝতে পারছো? সো একটা ডিটেল ক্লাস করবা, সুবিধা হবে অনেক বেশি, ঠিক আছে? এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, এবার আসা হচ্ছে পরেরটায়, যে কোন কোন বিষয় তোমাকে মাস্ট পড়তে হবে। এই জিনিসগুলো স্কিপ দেওয়া যাবে না, প্রশ্ন এই জায়গা থেকে আসে। যদি কখনো কোনো গঠন দেখো, যে গঠন বলতে কি সব আমার একদম পড়া লাগবে, যে ভাই অমুক কম্পোনেন্ট কত কত পার্সেন্ট আছে, এত কিছু না। বেসিক গঠন, যে একটা জায়গার মধ্যে কী আছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে কী আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কী আছে, বলো কী আছে? মাইটোকন্ড্রিয়ার মাঝখানে আমরা বলি অক্সিজম ক্রিস্টি, এগুলোই থাকবে। তাহলে এই বিষয়গুলো পড়ো ফার্স্টে। তুমি মাইটোকন্ড্রিয়ার তুমি হচ্ছে প্লাস্টিকের মাঝখানে চলে যাও, তোমার কী হয় থাইলাকয়েড, গ্রানাম, স্ট্রোমা, এই জিনিসগুলোই থাকবে। সো এই বেসিক জিনিসগুলো করো। যখন তোমাকে একটা ডিটেলস ক্লাস করানো হচ্ছে তখন কিন্তু জিনিসগুলো আঁকায় দিচ্ছে বা করে দিচ্ছে, সুবিধা আর কি, মনে রাখা সুবিধা। এবং যখন তোমার কী কী পড়তে হবে দেখো, গঠন, উদাহরণ, বৈশিষ্ট্য, কাজ এবং যে কোনো ছক, এই কয়টা জিনিস দিয়ে আসলে বায়োলজি বই, মানে বেশিরভাগই বায়োলজি এটাই কভার করা। খুব সাজেশন দিয়েছে, খুব লাভ করছে এমন না, বাট এই জিনিসগুলো থেকেই প্রশ্ন আসে, এই 5টা জিনিস থেকে। তোমার হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় 5টা জায়গা থেকে প্রশ্নই আসে, যেটা তোমাকে কখনোই মিস করা যাবে না যখন তুমি পড়তেছো। কী কী? গঠন, উদাহরণ, বৈশিষ্ট্য, কাজ এবং ছক। তোমাকে এই বিষয়গুলো কীভাবে পড়তে হবে, কীভাবে মনে রাখা যায়। গঠন যেটা, যখন তুমি ডিটেলসে ক্লাস করবে তখন তুমি একটা মনে থাকবে, একটা ছবি আঁকা হবে তোমার মাথার মধ্যে। এবং যখন তুমি গঠন পড়তেছো তখন তুমি অবশ্যই একটা খাতা রাখবা সাইডে, তার পাশে একটা চিত্র আঁকবা, ডাক্তারি চিত্র আঁকবা দরকার হলে, যে জঘন্য চিত্র, বাট তোমার হাতে আঁকা হবে, মনে থাকবে অনেকদিন। সো গঠনটা এভাবে পড়বা। সেকেন্ড কথা হচ্ছে উদাহরণ। উদাহরণটা 2টা কাজে করতে পারো, একটা হচ্ছে গল্প বা হচ্ছে ছন্দ দিয়ে, ঠিক আছে? গল্প বা হচ্ছে ছন্দ দিয়ে। আমার ক্ষেত্রে ছন্দ মনে থাকতো না, আমি গল্প বানাইতাম, গল্প দিয়ে তুমি মনে রাখতে পারো, মানে তোমার মন মতো করতে পারো। সব যে কোচিং বা ভাইয়াদের গল্প পড়তে হবে এমন না, নিজের মতো বানাবা, যে এটা এইভাবে মনে রাখতে পারি। উদাহরণের জন্য আলাদা একটা নোট বানায় রাখবা, যেখানে সব উদাহরণ থাকবে। নগ্নবীজে আবৃতবীজে কত উদাহরণ না, লিখবা, উদাহরণ দিবা। টিস্যু টিস্যুতন্ত্র উদাহরণ আছে না, লিখবা, উদাহরণ দিবা, শেষ। সো এই কাজগুলো করবা, মনে থাকবে অনেক, নোটটাই বানায় ফেলবা, তখনই গল্প বানায় ফেলবা। থার্ড হচ্ছে বৈশিষ্ট্য। দেখো বৈশিষ্ট্য যেটা আসে, বৈশিষ্ট্য হচ্ছে লজিক দিয়ে পড়া। এটা ওই ডিটেল ক্লাস যখন করবা, যে এইটা কেন হলো, তাই না? তো তোমার যদি আমি তোমাকে বলি যে তোমার ভাজক টিস্যু, যেটা ভাজক টিস্যু কেন হচ্ছে পাশাপাশি থাকে, কেন ভাজক টিস্যু হচ্ছে বিশ্রামরত অবস্থায় থাকে না, ঠিক আছে, কেন অপরিণত হয় ভাজক টিস্যু, এই জিনিসটা। সো এই যে জিনিসগুলো টুকটাক পড়া, মনে রাখতে সুবিধা হয় অনেক বেশি। এবং বৈশিষ্ট্য যদি কোনো কিছুর একরকম হয় কাছাকাছি, যেরকম C3 উদ্ভিদের বৈশিষ্ট্য, C4 উদ্ভিদের বৈশিষ্ট্য, 2টা পার্থক্য আকারে পড়ে ফেলবা, অনেক সুবিধা হবে, মনে থাকবে অনেকক্ষণ, ঠিক আছে? 2টা পার্থক্য আকারে পড়বা। সো বৈশিষ্ট্য হচ্ছে লজিক দিয়ে পড়া, অনেক বেশি সুবিধা। কাজ যেটা, কাজ হচ্ছে ছক দিয়ে পড়া, ঠিক আছে? কাজ হচ্ছে কি ছক দিয়ে পড়া, লাইক তোমার অনেকগুলো কাজ আছে, মিলায় ফেলবা, যে ভাই মাইটোকন্ড্রিয়ার কাজ জন্য কি, ভাই প্লাস্টিকের কাজ জন্য কি, ভাই কোষঝিল্লির কাজ জন্য কি, ভুলে গেছি। তো একটা পেজের মধ্যে সেগুলো ছক দিয়ে রাখার চেষ্টা করবা, কাজ অনেক দিন মনে থাকবে। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার পার্টের অনুচক্রিকার কাজ একটু ছক করে পড়ো, একটু একটা পেজের মধ্যে পড়ো, অনেক দিন মনে থাকবে। আমি সবগুলো মনে রাখার টেকনিকও বলছি। ছক যেটা,
যখন কোনো ছক আসে বইয়ে ওই ছকও হচ্ছে স্কিপ করতে পারবে না, ছক থেকে অনেক প্রশ্ন আসে। এবার তাহলে একটু ডেমো দিই, যেহেতু প্রত্যেকটা জিনিস আমি বলতেছি এবং ডেমো দিচ্ছি, তাই না? তোমাদের জাস্ট বলে গেলাম আর হচ্ছে ডেমো দিলাম না, তাহলে তোমাদের কি এই যে গাইডলাইনটা এটা হচ্ছে অসম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে? তো অসম্পূর্ণ কিছু করতে যাচ্ছি না, ভালো মতোই তোমাদের হেল্প হয় সেই জিনিসটা দেখাতে যাচ্ছি। আমি জাস্ট হচ্ছে তোমাদের কয়দিন আগে আমি হচ্ছে আমার হচ্ছে আমি নোট বানাইতাম, ঠিক আছে? আমি হচ্ছে আমার টাইমে এরকম নোট বানায় রাখতাম। তো তার মাঝখানে কিছু তোমাদের আমি এইচএসসির সময় ক্লাস নিয়েছিলাম, তার কিছু অংশ আমি তোমাকে গ্লিমস দিচ্ছি কীভাবে করা উচিত। দেখো, আমরা যদি একটা পেজ নেই যে কোন জিনিসটাকে অপর নাম কি, যেরকম প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়, আত্মঘাতী, সো আমি সব কিছুর অপর নাম নিয়ে একটা পেজ করে রাখছি। সো আমার যখন আমি কোষের গঠন পড়তেছি, আমার অনেকগুলা পড়া যেগুলো মিলায় যেতে পারতো সেটা এক পেজের মাঝখানে আছে। খুবই সুবিধা এটা আমার, এটা একটা কাজ করতে পারো, কাজগুলো লিখে হচ্ছে একসাথে রাখবা। দেখো আমি এখানে লিখতে পারছি সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, যেটা এটা হচ্ছে প্লাস্টিড করতেছে, ঠিক আছে? আবার দেখো ক্রোমোজোমাল ইনহেরিটেন্স, যেটা সেটা ডিএনএ করতেছে। অর্থাৎ এই যে ডিফারেন্সগুলো, এইগুলোতে তোমার প্যাচ লাগবে। সো বইটা যখন পড়তেছো অবশ্যই একটা খাতা রাখো। তোমার নোট খুব চমৎকার হাতের লেখায় হইতে হবে এমন না, কিন্তু তোমার নোট তোমার নিজের বুঝতে হবে এবং তোমাকে ফাইনাল রিভিশন টাইম অনেকটা হেল্প করবে, ঠিক আছে? হোপফুলি আমি তোমাদের ফিজিক্সের নোট গুছাই দিচ্ছি। হোপফুলি ফিজিক্সটা শেষ করে নেক্সট মান্থের মধ্যে বায়োলজি অনেক কিছু গুছাই দিব, যেটা তোমাদের এইচএসসি টাইমে আমি করছি। এই টাইমে হচ্ছে বায়োলজি এরকম কিছু পার্ট থাকবে নোট আকারে গোছানো, যেটা তোমাদের অনেক হেল্প করবে। বাট আমি তোমাদের গোছাই দিব, তোমরা যদি নিজেরা করতে পারো এটা বেস্ট, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, এবং আরও কিছু তোমাদের দেখাই টুকটাক, এটা তোমাদের হচ্ছে অনেকটা হেল্প করবে। এটা তো তোমাদের সিকিউর পার্টের সাথে ছিল। আচ্ছা দেখো, সো দেখো আমি কিওয়ার্ড লিখে রাখছি আর কি, যে কোনটা কী কী কাজ করে, লাইক প্রোফেজে কী হয়, প্রোমেটাফেজে মেটাফেজে কী হয়। এটা এইচএসের জন্য যেমন ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। তুমি এটা ছবি তুলে রাখো, এইগুলো থেকে মেডিকেলে তোমাদের কোষ বেতনের প্রশ্ন হবে জাস্ট এই পার্টটা থেকে। সো ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো লিখে রাখো, অনেক সুবিধা পাবে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তার যে কাজ বা তার যে বৈশিষ্ট্য তার মাঝখানে চলে আসছে। ওকে, সো এই ব্যাপারগুলো হচ্ছে তুমি অবশ্যই যে দেখো প্রত্যেকটা জিনিস কোন কোন জায়গায় কী হইতে পারে কি না হইতে পারে, আমি কিন্তু এগুলো লিখে রাখছি। এবং এইগুলো ছিল হচ্ছে আমার নিজের টাইপের নোট, আমি যখন নিজে করতাম। সো এখন আমার নিজের টাইপের নোট করে আমি তোমাদের দেখানোর জন্য আমি এই পার্টটা নিছি আর কি, যেগুলো ডিজিটাল নোট করা আছে। ওকে, সো আই হোপ তোমাদের আমি বুঝাইতে পারছি যে তোমার আসলে মেডিকেলের জন্য এই 5 টপিক ইম্পর্টেন্ট পড়তে হবে, কীভাবে পড়তে হবে মনে রাখতে পারবে সেটা নিয়ে আমি তোমাদের এইখানে সকল প্রশ্নের হচ্ছে আনসার দিতে পারছি। সো এই স্টাইলে পড়ো, অনেকটা হচ্ছে হেল্প পাবা, ঠিক আছে? এবং পড়াও হচ্ছে অনেকদিন মনে থাকবে। এবার চলে আসা হচ্ছে আমাদের পরের পার্টে, যে শর্ট নোট যেটা বললাম। শর্ট নোট হচ্ছে কি, শর্ট নোটটা বানাবা তুমি কিভাবে? শর্ট নোটটা বানাবা হচ্ছে তুমি কিওয়ার্ড দিয়ে, যেরকম ওই যে একটা চার্ট দেখছো আমি কিওয়ার্ডগুলো রাখছি জাস্ট, যেগুলো আসার মতো। সেকেন্ড হচ্ছে মাইন্ড ম্যাপ বানাতে পারো, এটা হচ্ছে লাস্টের রিভিশনের জন্য একটা হেল্প করবে, যে পুরো চ্যাপ্টারে কী কী আছে আমি জাস্ট পয়েন্ট লিখবো, যে পুরো চ্যাপ্টারে আছে হচ্ছে প্লাস্টিড, পুরো চ্যাপ্টারে আছে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এরকম করে চিন্তা করবা। এবং বইটা বন্ধ করে যখন রিভিশন টাইমে বলতেছি, এটা রিভিশন টাইমে, সো বইটা বন্ধ করে তুমি তখন রিকল করবে, আচ্ছা প্লাস্টিডে কী আছে, মাইটোকন্ড্রিয়া কী আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ রিকল, মনে রাখতে হেল্প করবে। থার্ড হচ্ছে উদাহরণ, বৈশিষ্ট্য বা কাজ, এগুলো নিয়ে তো বললামই যে শর্ট নোট বানাবা, ঠিক আছে? তাহলে শর্ট নোট 4টা জিনিস নিয়ে হবে। প্রথমবারই যখন বানাচ্ছ কিওয়ার্ড রাখবা, উদাহরণ রাখবা, বৈশিষ্ট্য বা কাজ রাখবা, এবং ওই যে চ্যাপ্টারের শুরুতে একটা মাইন্ড ম্যাপ রেখে দিবা, যে এই চ্যাপ্টার কীভাবে আগাইছে। প্রথমে কোষ ঝিল্লি ছিল, তারপরে ছিল রাইবোজোম, তারপরে ছিল কোনটা প্লাস্টিড, এরপরে ছিল মাইটোকন্ড্রিয়া, এভাবে হচ্ছে যাবা আস্তে আস্তে। সো এইভাবে জাস্ট লিখে রাখবা তীর চিহ্ন দিয়ে, তোমার সুবিধা হচ্ছে ওই সিকোয়েন্সে মাথায় মনে রাখতে হেল্প হবে। এক্সাম হলে ওই সিকোয়েন্স অনুসারে প্রশ্নের আনসারটা বের করতে সুবিধা হবে। ব্রেইন আমাদের এভাবে ফাংশন করে, মেমোরি, ঠিক আছে? তাহলে শর্ট নোটটা হচ্ছে ভাই প্রথম থেকে বানায় রাখবা, যেটা তোমাকে হেল্প করবে অনেকটা বেশি। খুব বেশি দেওয়া লাগবে এমন না, এই জিনিসটা একটা কথা। থার্ড, এখানে একটা কথা হচ্ছে যে ভাই আমি কি কোচিংয়ের যে বইগুলো আছে, মেরিট্রিক্স বলেন, হচ্ছে ডাইজেস্ট বলেন, বা আরইএসের বই বলেন, এইগুলো থেকে আমি কোয়েশ্চেন বা হচ্ছে কালেক্ট করবো কিনা? তুমি এই বইগুলো থেকে হেল্প নিতে পারো, বাট এই বইগুলোয় প্রচুর ইনফরমেশন দেওয়া, এত ইনফরমেশন প্রয়োজন হয় না, ঠিক আছে? এত ইনফরমেশন প্রয়োজন হয় না বলতে তুমি মনে রাখতে পারবে না, ঠিক আছে? আমার এই জিনিসই পড়তে হবে যেটা মনেও রাখতে পারবো এবং আমি আনসারও করতে পারবো সেই জিনিসটা। সো চেষ্টা করবা ওই বই থেকে হেল্প নিয়ে দরকার হলে নিজে খাতায় কিছু একটা করা। লেখো, লেখার ইম্পর্টেন্স খুব গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্স খুব গুরুত্বপূর্ণ কী বলছি, লেখাটা খুবই ইম্পর্টেন্ট, কথা হচ্ছে এটাই, ঠিক আছে? সো এই হচ্ছে কথা তোমার এখানে। ওকে, সো এই কাজটা চেষ্টা করবে, একটু সময় দরকার হলে খুব বেশি দেওয়া লাগবে না, জাস্ট লিখে রাখবো। আমি আশা করি তোমাদের বুঝাতে পারছি যে বইটা আমি কোন স্টাইলে পড়বো, বই হচ্ছে আমি কী করবো। আচ্ছা, তাহলে আমি কী করলাম, আমি বইটা পুরোটা গুছায় ফেললাম। আমি একবার সাম আপ করি বইটা কীভাবে গুছাচ্ছ। ফার্স্টে ক্লাস করলা, বইয়ের প্রত্যেকটা লাইন পড়লা, কনটেক্সট হিসেবে দাগানো লাইনটা পড়লা, একবার আইডিয়া হয়ে গেল। জাস্ট গুছায় আমি আর আধা ঘন্টা থেকে 40 মিনিট টাইম দিয়ে ওই চ্যাপ্টারে কী কী আছে একটা নোট করে ফেললাম। আমার বইয়ের সব পড়া হচ্ছে ওইখানে শেষ, খুবই সুন্দর মতো হয়েছে। এবং আমি ভবিষ্যতের জন্য একটা অ্যাসেট জমা রাখছি, যে ভবিষ্যতে যখন আমার 55 চ্যাপ্টারে লোড পড়বে আমি ওই অ্যাসেটটা নিয়ে বুঝতে পারবো।
ঠিক আছে, এখন চলে আসে হচ্ছে প্র্যাকটিস বুক কখন। ঠিক আছে, প্র্যাকটিস বুক পড়বা আগে নাকি হচ্ছে আমি আগে অনুশীলনী সলভ করবো, এটা হচ্ছে প্রথম কথা। প্র্যাকটিস বুক আমি আসলে সবসময় তোমাকে বলি, তোমার যে কোনো কোচিং বা যে কোনো ইয়ার হোক, প্র্যাকটিস বুকে যদি নিজেদের মতো বানানো প্রশ্ন থাকে সবার আগে এটা বাদ দাও, সবার আগে বাদ দাও ভাই। তোমার বই শেষ হয়েছে না, বই শেষ হয়েছে না, সবার আগে এবার অনুশীলনীতে যাও। বায়োলজির অনুশীলনী গুরুত্ব তাৎপর্য অপরিসীম, বুঝতে পারছো? তুমি এখন 3টা চ্যাপ্টারের অনুশীলনী করবা, 3টা বইয়ের। বোটানি হলে 2টা আর জুলজি হলে 2টা। কী কী বলতেছি, আলিম স্যারের জুলজি বোটানি 2টাই পড়তে হবে তোমাকে, আজিবুর স্যারের বোটানি আর মাজেদা বেগম ম্যামের জুলজি। এই যে 4টা বই আছে, এই 4টা বই অনুশীলনী তোমাকে মাস্ট করতে হবে, মাস্ট মাস্ট মাস্ট। এবং পারলে তোমার যদি এখন এইচএসসির বই থাকে না টেস্ট পেপার, ওইখান থেকে এইচএসসির প্রশ্ন করে ফেলবা। তোমার প্র্যাকটিস বুক হওয়া উচিত এইটা। এত নতুন প্রশ্ন আমার কোনো দরকার নেই, আমার যেই মানে প্র্যাকটিসগুলো কমন আসে আমি সেটা করবো। আমার যেই প্র্যাকটিসগুলো কমন আসে, লাইক যেই প্র্যাকটিসগুলো বানাই দিছি, ধরো আমরা ভাইয়ারই বানাই দিছি, এত বেশি গুরুত্বপূর্ণ বলতে হ্যাঁ প্র্যাকটিসের জন্য গুরুত্বপূর্ণ, ফাইন, বাট কমন পড়বে ওইখান থেকে, হ্যাঁ আসতেও পারে, কনসেপ্টও ক্লিয়ার হবে, সবই ভালো, বাট একদম হুবহু কমন কোন জায়গা থেকে আসে? আপনি আমার বলেন ভাই এমন প্রশ্ন দেন যেটা হুবহু কমন আসে, এমন প্রশ্ন হচ্ছে আমাকে বলেন, এমন প্রশ্ন হচ্ছে এই 4টা ভাই এই 4টা সময় একদম হুবহু কমন আসে। তো তোমার সবার আগে বই শেষ করার পরে তুমি আর কিছু করার না করো, ওই প্র্যাকটিস বুকে পড়ে যাও, বা প্র্যাকটিস বুকের মধ্যে যদি এগুলো থাকে আরও ভালো, কোনো সমস্যা নেই। এই কয়টা জিনিস হচ্ছে আগে সলভ করবা। আমার যে এক্সট্রা কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন, এটা প্রথম প্রায়োরিটি না। আমার এই 4টা প্রায়োরিটি, কেননা লাস্ট ইয়ারে এখান থেকে কমন আসছে, এর আগের ইয়ার কমন আসছে। আমার ইয়ার আমি জানতামই না যে বায়োলজি এরকম টাইপের কমন আসে এই বই থেকে। পরের বছরগুলো থেকে অ্যানালাইসিস করতে গিয়ে দেখেছি ও আচ্ছা এখান থেকে অনুশীলনী থেকে কোয়েশ্চেন কমন আসে। এবং আমি তোমাদের একটু বলে রাখি, তোমাদের আলিম স্যারের অনুশীলনী সলভ কই পাবা, এবং এটা কেন তোমাকে বলি, আলিম স্যারের অনুশীলনী সলভ কই পাবা, এখানে আমি 2টা প্লেলিস্ট অলরেডি করে রাখছি। এবং তোমাদের হচ্ছে এই যে দেখো, একটা হচ্ছে জুলজির, একটা হচ্ছে বোটানির। সামনে মাজেদা বেগম ম্যাম এবং হচ্ছে তোমার আমাদের যে হচ্ছে আজিবুর স্যারের বইটা আসবে। কই পাবা, আমার যে চ্যানেলটা আছে না, চ্যানেলটাই গিয়ে এই যে প্লে লিস্টে ক্লিক করলে এখানে অনেক কিছু আছে, তোমাদের এইচএসসির সময় থেকে শুরু করে এইচএসসির এখানে পেয়ে যাবা। ঠিক আছে, এই 2টা প্লে লিস্ট আছে। সো প্লে লিস্টের মাঝখানে এগুলো দেওয়া আছে, সবগুলো তোমাদের দেওয়া আছে, এবং বই ধরে ধরে আমি সবগুলো মোটামুটি এখানে করাই দিছি। ঠিক আছে, এই হচ্ছে কথা। এবং আমি যখন সলভ করাইতে গেছি তখন আমি দেখতে পারছি কি জানো, যে এই বছরের অনেক প্রশ্ন হচ্ছে এই ডিরেক্টলি অনুশীলনী থেকে আসছে। সো এই জন্য আমি তোমাদের খুব বেশি এমফাসাইজ করতেছি, অবশ্যই অবশ্যই হচ্ছে অনুশীলনী সলভ করবা এটার জন্য, যেটা তোমাকে হচ্ছে অনেক বেশি কাজে দিবে। ওকে, সো তারপরে তোমার কাছে যদি মনে হয় যে ওকে ভাই আমি অনুশীলনী সলভ করে ফেলছি এবং আমার হাতে প্রচুর টাইম এখন, এগুলো কিন্তু একটার পর একটা চেক পয়েন্ট। লাইক তুমি বই না পড়ে এটা যেতে পারবে না। আগে ফার্স্টে ক্লাসে আগে বুঝতে কোনটা ইম্পর্টেন্ট, এরপরে তুমি বই পড়ছো, বই পড়ার পর একটা ছোট্ট নোট বানাই ফেলছো, খুব একটা টাইম এখানে দেওয়ার দরকার নেই, বাট দিও। এরপরে তুমি হচ্ছে যাবা ইয়াতে। সো আগে আমি অনুশীলনী সলভ করলাম, তারপরে আমি বইয়ে আসলাম, তারপরে ক্লাস করলাম, এই সিকোয়েন্সটা, প্রত্যেকটা সিকোয়েন্স একটা ফুলফিল করে আরেকটা। ক্লাসে আমি কনসেপ্ট বুঝছি যদি আমার দরকার হয়, বা আমি ক্লাসে ইম্পর্টেন্ট জায়গা বুঝছি, বই পড়ছি, বই পড়ার পর একটা ছোটো নোট করছি, এরপরে হচ্ছে আমি চলে গেছি কোথায়, এরপরে চলে গেছি হচ্ছে আমি আমার যে অনুশীলনী সলভে তখন। এরপরে অনুশীলনী তোমার সলভ শেষ, এরপরে তুমি চলে যাও হচ্ছে প্র্যাকটিস বুকে, এরপরে প্র্যাকটিস বুকে, বাট প্র্যাকটিস বুক তখন যাবা, এর আগে না। কারণ আমার সেই জিনিসগুলো দেখতে হবে যেগুলো আমাকে সবচেয়ে বেশি মার্কস দেবে। প্র্যাকটিস বুক পড়ার সিস্টেম আছে। প্র্যাকটিস বুক আমি ওই বসলাম একটা একটা দাগাইলাম, আনসার করলাম, আনসার দেখলাম, এটা না। প্র্যাকটিস বুক দেবে এক্সাম মোডে, এক্সাম মোড। প্র্যাকটিস বুকে প্রশ্ন আছে 50টা বা 100টা, আমি ধরবো যে আচ্ছা ঠিক আছে 100টা প্রশ্ন আছে আমার কাছে, তাহলে আমাকে হচ্ছে প্রতিটা 33 সেকেন্ড করে এই 100টা প্রশ্ন আমাকে এই টাইমের মধ্যে শেষ করতে হবে। মানে আমাকে আধা ঘন্টার মাঝখানে প্র্যাকটিস বুকে সব প্রশ্ন আনসার করতে হবে। বায়োলজি হলে একটু কম করবা, বায়োলজি 33 সেকেন্ড নিবা না, আরও কম নিবা, কারণ তোমার 33 সেকেন্ড কিন্তু পুরো অ্যাডমিশনে থাকে, মানে ফিজিক্স কেমিস্ট্রি সহকারে, ওখানে টাইম বেশি যায়। সো এটা আরও কম নিবা, 20-25 সেকেন্ড করে নিবা। এইটা এক্সাম মোডে দিবা। এক্সাম মোডে দিলে 2টা লাভ হয়, প্র্যাকটিসও হয় কোয়েশ্চেনের, 2 নম্বর কথা হচ্ছে তোমার এক্সামের যে স্ট্র্যাটেজি ওইটা তুমি বাসায় বসেও করতে পারতেছো, টাইম ম্যানেজমেন্টটা বুঝতে পারতেছো। খুবই গুরুত্বপূর্ণ এটা, প্রত্যেকটা স্টেপগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্টেপ হচ্ছে অ্যাপ্লাই করা এবং আসলেও কার্যকরী। তুমি করে দেখো, তোমার হচ্ছে দেখবা যে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে কিনা। সো এই ছোটো ছোটো জিনিস আমরা করি না দেখে ভুল করে ফেলি। ঠিক আছে, এখন থেকেই তোমার হচ্ছে ফাইনাল, মানে এখন থেকে যাই করতেছো সব তোমার চিন্তা থাকবে এখন আমি পরের দিন ডেলিতে 50-48 পেলাম কিনা বা 47 পেলাম কিনা, ওইটা না। আমার মেইন টার্গেট হচ্ছে আমি এক্সামের আগে, লাইক আমার মেডিকেল ভর্তি পরীক্ষার 1 সপ্তাহ আগে আমি কী করতেছি, আমি তার প্রিপারেশন নিচ্ছি, আমি পরের দিনে ডেলি এক্সাম প্রিপারেশন নিচ্ছি না। এটা ফার্স্টে বুঝো তুমি। ঠিক আছে, আমাদের এই প্রিপারেশনের মেইন গোলটা হচ্ছে কি, মেইন গোলটা হচ্ছে যে আমি পরের দিন ডেইলি এক্সামে 50 পাবো না 48 পাবো সেটার চিন্তার চাইতেও আমার চিন্তা হচ্ছে যে আমি মেইন এক্সামের আগে
মেইন মেডিকেল এক্সামের আগে আমি প্রিপারেশন কীভাবে নিচ্ছি, আমাকে এখন থেকে সেই জিনিসটা গুছাতে হবে, এখন থেকে সেই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এখন থেকে সেই ছোটো নোট, এখন থেকে সেই স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, কারণ তুমি পরে সময় পাবা না। সো ওইটা হচ্ছে আমার মেইন টার্গেট। ওই টার্গেট ফিল আপ করতে গিয়ে আমার ডেইলি এক্সাম ভালো হয়ে যাবে, বা ওই টার্গেট ফিল আপ করতে গিয়ে আমি ডেইলি এক্সামটা দিব, উইকলি এক্সামটা দিব সেটা, এবং সেখান থেকে আমি শিখবো যেই শেখাটা আমাকে কী হবে, যেটা শেখাটা হচ্ছে আমাকে আমার যেই মেইন এক্সাম সেখানে হেল্প করবে। বুঝতে পারছো? আমি ভিডিওটি একটু লং করতেছি কারণ এখানে প্রত্যেকটা জিনিস বোঝানো ইম্পর্টেন্ট, তোমরা কমেন্ট করো অনেক সময় বোঝো না, এই জন্য হচ্ছে আমি এখানে প্রত্যেকটা জিনিস আলাদা করে বলতেছি। আমি জানি না কতক্ষণ হয়েছে ভিডিও, 20 মিনিট হয়েছে মনে হয়, 20-24 মিনিট কিছুক্ষণ একটা হয়েছে, বাট ইম্পর্টেন্ট, বায়োলজির জন্য এটা ইম্পর্টেন্ট। সো বুঝতে পারছো, 4 নাম্বার স্টেপে অনুশীলনী, 5 নাম্বার স্টেপে গিয়ে আমি হচ্ছে কোথায় চলে গেছি, প্র্যাকটিস বুকে। এগুলো কিন্তু প্রত্যেকটা দেখো 4 নাম্বার স্টেপ পর্যন্ত করলেই, 4 নাম্বার স্টেপ পর্যন্ত করলেই হয়েছে, মোটামুটি পেয়ে যাবে, ঠিক আছে। আর প্র্যাকটিস বুক কেন? প্র্যাকটিস বুক হচ্ছে এরর সলভের জন্য, যে আমি দাগাইতে গিয়ে যে ভুল করি ওইটা প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস বুক, ব্রেইন স্টর্মের জন্য। বাট মোটামুটি হচ্ছে এতটুকু বন্ধ করলে তোমার হচ্ছে কাজটা অনেকটা হয়ে যাবে। এরপরে এক্সাম দিবা, ডেফিনেটলি এক্সাম দিবা, মানে এটার পরে এদিকে না গেলেও এক্সাম দিবা মাস্ট। বুঝতে পারছো? কন্টেন্ট যেটা মানে 28 পাওয়ার মতো কন্টেন্ট প্রথম 4 স্টেপেই হয়ে গেছে। ফার্স্টে ক্লাস, বই, শর্ট নোট, অ্যান্ড দেন তোমার হচ্ছে শর্ট নোট তো কন্টেন্টের মাঝখানে না, মেইনলি রিভিশনের জন্য, বাট মেইন কথা হচ্ছে প্রথম কয়েকটা স্টেপে আমার 28-এর মতো প্রিপারেশন হয়ে গেছে অনুশীলনী সহকারে, এইটা। বুঝতে পারছো? এরপরে তুমি প্র্যাকটিস বুকে যাও। প্র্যাকটিস বুকটা হচ্ছে তোমার এই 28টাকে আরও মডিফাই করবে, লাইক 28-এর মতো কন্টেন্ট তোমার মাথায় আছে, বাট ওইটা যেন মাথায় থাকে, সেই মাথায় স্টিক করানোর জন্য বারবার প্র্যাকটিসটা তোমাকে করে, প্র্যাকটিস বুক মনে রাখার জন্য। ওকে, এই হচ্ছে কথা আর কি। প্রিপারেশনের টাইমে এটা হচ্ছে আমি একদম বেস্ট মনে করি, তোমার এই 5টা হচ্ছে মানে এই 5টা স্টেপে যাওয়া। পরের দিন তুমি এক্সাম দিবা, এক্সামে ভুল করবা, এই ব্যাপারটাই হচ্ছে চলে আসে। আমি একবার ফাইনাল রিভিউ করবো, বাট তারপরে হচ্ছে কি, তারপরে তোমার এত বড় করে লিখে রাখছে রিভিশন, এত বড় করে লিখে রাখছে কি রিভিশন। হ্যাঁ ভাই, তোমাকে হচ্ছে প্রচুর পরিমাণে রিভিশন দিতে হবে। বুঝতে পারছো? কী করতে হবে তোমাকে? তোমাকে হচ্ছে প্রচুর পরিমাণে রিভিশন দিতে হবে, যত বেশি পারো। বায়োলজিতে বলতে পারো ভাই এত ভালো মতো পড়লাম, আপনার কথা মতো কনসেপ্ট পড়ছি, এটা পড়ছি সেটা পড়ছি, ভাই ভাই তারপর তো আমার বায়োলজি মনে থাকতেছে না। ভাই খুবই স্বাভাবিক, টেনশন করার কোনো কারণ নেই। তুমিও ভুলছো, আমিও ভুলছি, 100% কেউ মনে রাখতে পারে না। ফার্স্ট বার পড়ছো, দেখা যায় 50% মনে আছে, এর পরের বার পড়বা 57% মনে হবে, এর পরের বার পড়বা আরও 7 বাড়বে, এরকম আর কি। ঠিক আছে? সো এই জিনিসটাই, এবং বায়োলজি বা যে কোনো কিছু কেউই 100% মুখস্থ রেখে এক্সাম দিতে যেতে পারে না, যে ফার্স্ট হয় সেও না। সে বারবার পড়ে রেসিডুয়াল ভলিউমটা বাড়ে, যে একটা টাইম যেন হচ্ছে সে পারে। এইটা তোমার হচ্ছে রিভিশনের স্ট্র্যাটেজি হবে। ঠিক আছে? আচ্ছা, তো রিভিশন তুমি বারবার দিবে এইটা। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি কি আমাকে ওই ইয়ার কথা বাদ দিছেন, এই যে এক্সট্রা ইনফরমেশনকে বাদ দিছেন, আমার কথা শুনবা তারপরে তোমার পড়া শেষ, অনুশীলনী শেষ, যদি শেষ হয় তারপর আমার প্রশ্ন হচ্ছে তোমার কি ফুল সিলেবাস শেষ কিনা। তারপর আমার প্রশ্ন হচ্ছে তুমি যে কোনো সময় 80% পারো কিনা। তিনটা স্টেপ তোমাকে, মানে তুমি যদি আসলে যে কাজটা আমি তোমাকে বলছি, তুমি হচ্ছে ধরো এক্সট্রা বইয়ের পড়তে চাও, আলিম স্যার পড়তে চাও, তার ইনফরমেশন পড়তে চাও, আজিবুর স্যারের বই, মানে এক্সট্রা বই তুমি পড়তে চাও, তাহলে তোমার আগে 3টা স্টেপ আগে অতিক্রম করতে হবে। এই 3টা বাধা তোমাকে ডিঙায় ডিঙায় যাইতে হবে। 3টা বাধা কি কি ভাই? 3টা বাধা হচ্ছে, প্রথমটা তোমার মেইন বইয়ের পড়া শেষ, যদি হ্যাঁ ঠিক আছে। তোমার কি অনুশীলনী শেষ? হ্যাঁ ভাই অনুশীলনী শেষ। তোমার কি এরপরে ফুল সিলেবাস শেষ? হ্যাঁ ভাই আমার ফুল সিলেবাস শেষ, কোনো চ্যাপ্টার বাকি নেই। তোমার কি এবার যে কোনো টাইম আমি তোমাকে এক্সাম দিলে এই বইয়ের মধ্যে তুমি 80% পাবা যে কোনো টাইম যদি এক্সাম দিতে বলি, বা 1-2 দিনের মধ্যে রিভিশন দিয়ে তোমাকে বলি যে হ্যাঁ ভাই আপনি আমাকে এই বই থেকে দেন, আমি 80% পাবো, দেন তুমি এই বইয়ের দাগানো লাইনে যাও, বা হচ্ছে ডাইজেস্ট অন্য জায়গা থেকে লাগানো লাইন পড়তে পারো। এটা কেন বলতেছি, এটার আমি জাস্টিফিকেশন দিব। আমি কি তোমাকে নাম্বার কম পাওয়াইতে বলতেছি? ঠিক আছে, জাস্টিফিকেশনগুলো দিতে আমার দেখা যায় আমি তোমাকে সাজেশন দিতে সময় লাগে না বেশি, বাট জাস্টিফিকেশন দিতে মানে তোমাকে আমার কনভিন্স করতে সময় যায় বেশি ভিডিও মাঝখানে। আমি জানি না কতক্ষণ হয়েছে ভিডিও, বাট কনভিন্সিং পার্টটা বুঝো তুমি আগে। তোমার জিনিসটা হচ্ছে তুমি একটা বই যদি পড়ো আর এই জিনিসগুলো পড়ো, এইখান থেকেই প্রায় 27-28-এর মতো প্রশ্ন চলে আসে। তাও তো আমরা পারি না, তাও তোমরা পারো না। কেন পারো না? কারণ আমি রিভিশন কম দিই ওই টাইমে, আমি মনে রাখতে পারি না, এক্সাম হলে ভুল থাকে। আমি আমার নিজের টাইমে 3টা ভুল করছি হাসান স্যারের বই, আমি এক্সট্রা কোনো ইনফরমেশন কিচ্ছু বলিনি, তাও 3টা ভুল করছি। তাও আমার মার্কস ছিল 85, আমি হয়েছি 30তম। ভুল করার পরে বলতেছি ফিজিক্সও ভুল করছি, দু একটা সহজ জিনিস। সো আমার কথাটা হচ্ছে এটা, যে আমরা এক্সাম হলে পারা জিনিস ভুল করি। সো তোমার যেটা হচ্ছে পারার মতো, আমি সবসময় একটা এক্সাম্পল দিই, তুমি 100টা ইনফরমেশন পড়ছো, তার মধ্যে মনে আছে 40টা, রাদার তুমি যদি 60টা ইনফরমেশন পড়ার মনে থাকে 50টা, কোনটা লাভ বেশি আমাকে বলো?
লাভ হচ্ছে এইটা বেশি, এবং এটাই প্র্যাকটিসের গুরুত্বপূর্ণ এটা বেশি, যে আমি একদম প্রেসাইজ জিনিস আগে পড়বো, এটা বারবার রিভিশন দিব, এবং আমি যখন এটা স্ট্রং মানে একদম খুবই আমি মানে একদম বস হয়ে গেছি, তার মানে আমি এখান থেকে যে কোনো আসলে পারবো, মানে আমার চান্স মোটামুটি ভালো নিশ্চিত। তারপরে আমি এইগুলা পড়তে গেলে সর্বোচ্চ 1 বা 2 মার্ক পাইতে পারো, দুইটা অনিশ্চয়তা আছে, 1-2 মার্ক পাইতে পারো, নাও পাইতে পারো। যদি পাও মনে থাকবে কিনা নিশ্চয়তা নেই, কারণ তুমি এটা সর্বোচ্চ অ্যাডমিশন জন্য একবার পড়তে পারবা। এই বই যেটা তুমি 1-2 বার 3 বার পড়েও পারতেছো না, তোমার কিভাবে মনে হয় যে তুমি হচ্ছে এই বইটা একবার পড়ে যে কোনো টাইম মনে রাখতে পারবা? আসবে কিনা তাও জানো না কোন জায়গা থেকে আসবে। সো ইম্পর্টেন্স ছাড়তে শেখো। 100 পাইতে হবে এমন না, তোমার মেন এক্সামে কি 100 পাইছে, 100 পাইতে হবে এমন তো না। তুমি লাস্ট ইয়ারে বলে 85 মতো পাইলে হচ্ছে ডিএমসি পাচ্ছ, 15 মার্ক তোমাকে গ্যাপ দিছে। সো এই 1-2 মার্ক 1-2 মার্কগুলো তো না, ইম্পর্টেন্ট জিনিস আনসার করো, র্যাঙ্ক করতে পারবো। হাবিজাবি পড়ার কারণে আমরা বেশি ইয়ে করি, আমাদেরও সিরিয়াস আছে, মিস হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। সো তোমার কথা হচ্ছে এটা। এখন একটা কথা বলতে পারো যে ভাই আমি যখন ফার্স্ট টাইম ডেইলি পড়তেছি তখন কি আমি এই যে কোচিংয়ের যে বইগুলো সেখান থেকে এক্সট্রা ইনফরমেশন পড়বো না? চাইলে পড়তে পারো, বেশি ফোকাস দেওয়ার দরকার নেই। চাইলে একবার রিডিং মারা যেতে পারো, বাট ওইটার জন্য আমি সারাক্ষণ বসে আসি, 1 ঘন্টা সময় লাগাই দিছি, এক্সট্রা ইনফরমেশন পড়তে দরকার নেই। তুমি সবার আগে যদি এখন একটা কাজ করতে পারো, একটা কাজ করো, আমার অনেক দিন তুমি থ্যাঙ্কস দিবা। যেই টাইম বসে বসে এক্সট্রা ইনফরমেশন পড়তেছো, ওই টাইম বসে এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টার শেষ করো গিয়ে। ওইটা আগে শেষ করতে পারলে তোমার প্যারা কম হবে। যখন শেষ হবে না তখন তুমি রিল্যাক্সে ওই এক্সট্রা ইনফরমেশন পড়বা, রিভিশন দিবা, সব শেষ হবে। বাট এক্সট্রা ইনফরমেশনের চাইতে এক্সট্রা সিলেবাসের যে বার্ডেন, এটা যদি মাথা থেকে না সরে, তুমি এক্সামের দিন পর্যন্ত তোমার আবার কী বলে আমি বলি যে প্যারা কমবে না। অ্যাটলিস্ট 1 মাস আগে যদি শেষ করতে পারো এক্সট্রা ইনফরমেশন, এক্সট্রা সিলেবাস, তাহলে হচ্ছে অনেক ভালো লাগবে। বুঝতে পারছো? প্রত্যেকটা স্টেপ আসলে এইভাবে আসে। ওকে, সো লাস্ট ওয়ান, এক্সট্রা লাইন পড়বা কোচিংয়ের গাইড থেকে বা দাগানো বই থেকে, যেটা সাজেস্টেড হচ্ছে কোচিংয়ের গাইড। দাগানো বই দেখতে হলে ভুলে যাবে, সেটা কোচিংয়ের গাইড পড়ো, নোটের মধ্যে বা বইয়ের মধ্যে একটা কাজ করতে পারো। এক্সট্রা ইনফরমেশন যখন দেখতেছো তখন তুমি মেইন যে বই আছে ওই মেইন বইয়ের এই কোনায় কোনায় লিখে রাখবা, কারণ ওই মেইন বই তুমি বারবার পড়তেছো। সেই ক্ষেত্রে মেইন বইয়ের কোনায় কোনায় এক্সট্রা ইনফরমেশন লিখে রাখো, অন্য কোনো জায়গায় দরকার নেই, কারণ তাহলে মনে থাকবে অনেকদিন, বা তোমার নোটের মধ্যে লিখে রাখো। ওকে, সো দ্যাটস ইট, এই হচ্ছে কথা। জাস্ট একটা সাম আপ, শর্ট সাম আপ, অনেকক্ষণ বড় হয়ে গেছে আমি জানি, তারপরে আই গেস তোমরা বুঝতে পারছো যে কেন হচ্ছে এই গাইডলাইনটা অনেক বড় হয়েছে। এই গাইডলাইনে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের আনসার দিচ্ছি আমি, আলাদা করেও করতে পারি, আলাদা করে করলে হচ্ছে বেশি ভিডিও হবে, ভিউ বেশি হবে, ভালো হবে, বাট দরকার নেই। আমার কথা হচ্ছে একটা ভিডিওর মাঝখানে কমপ্লিট সলিউশন, একবার দেখবা, বারবার আসার দরকার নেই আমার তোমার এখানে গাইডলাইন শুনতে। ঠিক আছে, এখানে আমি 7 থেকে 8টা ভিডিও সমান এখানে তোমার গাইডলাইন দিচ্ছি। আচ্ছা দেখো, এখন কথা হচ্ছে যে তোমার ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে ক্লাস, আরেকবার করি। ফার্স্ট হচ্ছে ক্লাস, যেখানে তুমি কন্টেন্টটা বুঝবা। এরপরে হচ্ছে তুমি বই পড়বা, বই থেকে তুমি হচ্ছে একটা নোট বানায় ফেলবা ভবিষ্যতের জন্য, শর্ট নোট, যেটা তোমাকে রিভিশন দিবে। ঠিক আছে, বইয়ের পরে কোথায় চলে যাবা? অনুশীলনীতে চলে যাবা। অনুশীলনীয় যদি শেষ হয়ে যায় তারপরে তুমি কি করবা? তারপরে তুমি করবা হচ্ছে প্র্যাকটিস বুক। তারপরে কোথায় চলে আসবা? প্র্যাকটিস বুক চলে আসবা। প্র্যাকটিস বুক কীভাবে দিবা? এক্সাম মোডে দিবা। পরের দিন কি করবা? পরের দিন এক্সাম দিবা, এক্সাম দিয়ে ভুল বের করবা। এই ভুল হচ্ছে কি, এই ভুল হচ্ছে আবার শিখে ফেলবা ওই দিনই। ঠিক আছে, এই ভুল হচ্ছে আবার ওই দিনই শিখে ফেলবা। তারপরে কি করবা? তারপরে তুমি এক্সাম দেওয়ার পরে তোমার হচ্ছে এক্সাম শেষ, তাই না? এবার তোমার ওইটা একটা চ্যাপ্টার শেষ, এরপরে সময়ে সময়ে তুমি সেটা হচ্ছে রিভিশন দিবা। ওই যে একটা চ্যাপ্টার পড়ছো, একটা বই পড়ছো, ওইটাই এটা পড়বা, রিভিশন দিবা। যখন মনে হয় ভাই আমি এনাফ কনফিডেন্ট এবং আমি রিভিশন দিচ্ছি, আমার হচ্ছে ফুল সিলেবাসটা শেষ এবং আমার পুরো চ্যাপ্টার শেষ, তখন তুমি আসতে পারো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন আমি 2-1টা দেখতে পারি। ঠিক আছে, কিন্তু অবশ্যই এইগুলা ভোলা যাবে না যেগুলো হচ্ছে আগে আমি বলে রাখছি। দ্যাটস ইট, এই হচ্ছে কথা। একটা বায়োলজি তোমার মানে বায়োলজি বই হচ্ছে কীভাবে পড়া উচিত। ঠিক আছে, মনে রাখার ট্যাকটিক্স অনেক কিছু আছে, মনে রাখার জন্য কী করা যায় ওটা নিয়ে আমি আলাদা ভিডিও দিব। প্রত্যেকটা সাবজেক্টের জন্য সেম হবে মনে রাখার জন্য কী করা যায়। বাট আই হোপ আমি তোমাদের হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে বুঝাতে পারছি যে বায়োলজি হচ্ছে কীভাবে পড়া উচিত। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও, আরও কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে জানাও, আমি সেই বিষয় নিয়ে হচ্ছে ভিডিও বানানোর ট্রাই করবো। বাট যেগুলো বলছি ম্যানেজ করো, মেনটেন করো, আশা করি খুব ভালো করবা। ঠিক আছে, আমি 2 মার্ক কেন বাদ রাখছি বুঝতে পারছো? 2 মার্ক বাদ রাখছি এই কারণেই, আমি এত কিছু বলার পরেও কিছু প্রশ্ন থাকবে যেটা হচ্ছে কোনো না কোনো বইয়ের চিপা থেকে দিতে পারে, যেটা এর মধ্যে থাকবে না, হাসান স্যারে থাকবে না, যেটা দেখা যাবে আলিম স্যারের কোনো একটা চিপার মধ্যে আছে। আমি তোমাকে কেন ওই 2 মার্ক বাদ দিতে বলছি? আমি 30-30 বলতে পারতাম যদি তোমাকে বলতাম তুমি আলিম স্যারও পুরোটা পড়ো। বাট তুমি আমাকে একটা প্রশ্ন আনসার দিবা, একজন অ্যাডমিশন শিক্ষার্থীর পক্ষে 5টা সাবজেক্টের সাথে আলিম স্যারের বই পড়া অ্যান্ড দেন সেটা মনে রাখা, সেটা সম্ভব না। আমি তোমাকে আজকে পুরো গাইডলাইনটা একদম সম্ভাব্য যেটা সম্ভব তোমার পক্ষে, একজন দুর্বল স্টুডেন্ট থেকে সবচেয়ে এলিয়েন স্টুডেন্ট তার পক্ষে বলতেছি। এলিয়েন স্টুডেন্ট সেও 28-এর মতো এরকম ক্যালিবার করতে পারবে, এর বেশি পারবে না। সো এই জন্যই বলছে 28/30, কোনো লোমহর্ষক কোনো টাইটেল না,
ফিজিবল জিনিস প্র্যাকটিস করো, ভালো করতে হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।